সালের 5 আগস্ট ঢাকার রাজপথ জুড়ে দুচোখ যেদিকে যায় সেদিকেই শুধু ছাত্র জনতা, যেন উত্তাল সাগরের ঢেউ যে কোনো সময় সৈকতে আছড়ে পড়বে। আর সৈকতটা গণভবন। তাদের একটা দাবি ছিল, যিনি রাষ্ট্রযন্ত্রের গতিতে বসা তার অবিলম্বে পদত্যাগ। অন্যদিকে দুর্দণ্ড প্রতাপের সঙ্গে ক্ষমতার মসনদ আঁকড়ে ধরে আছেন তৎকালীন রাষ্ট্রনায়ক। কোনোভাবেই মসনদ হাতছাড়া করবেন না। পারলে যে যা করে করুক, যে মরে মরুক, যে কোনো মূল্যে নিজের কঠোর অবস্থান থেকে এক চুলও সরবেন না। তিনি আর কেউ নন, একসময়কার ক্ষমতাবান 15 বছর ধরে বাংলাদেশ শাসন করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে মানুষটা দম্ভের সঙ্গে বলেছিলেন শেখ হাসিনা পালায় না, অথচ ভাগ্যের নির্মম পরিহাসে তিনি শুধু পালিয়েই যাননি, নিজের নামের আগে তকমা লাগিয়ে গেছেন একজন স্বৈর শাসকের। শেখ হাসিনার শাসনের অবসানের 2 বছর আজ। কোটা ইস্যু দিয়ে শুরু হওয়া এক বিক্ষোভ শেষমেশ সরকার বিরোধী আন্দোলন, এরপর সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। 2024 সালের 5 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক 2018 সালের 4 অক্টোবর বাংলাদেশ সরকারের জারিকৃত পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে। এরপর আন্দোলন শুধু সভা সমাবেশের মাঝেই সীমাবদ্ধ থাকে। 14 জুলাই শেখ হাসিনা এক বক্তব্যে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বললে তীব্র ছাত্র অসন্তোষ গণ অসন্তোষে রূপান্তরিত হয়। 19 জুলাই শুক্রবার দিবাগত রাতে প্রথম দফায় জারি করা হয় কারফিউ, কিন্তু অসন্তোষ কমে না। যার ঢেউ গিয়ে বারবার আছড়ে পড়তে থাকে শেখ হাসিনার ক্ষমতার ছড়িতে। পরিস্থিতি ভয়ঙ্কর হতে থাকে। পুলিশ নির্বিচারে মানুষের উপর গুলি চালাতে থাকে। গুলি ছোড়া হয় হেলিকপ্টার থেকেও। এই ঘটনায় ঢাকার বিভিন্ন এলাকায় নিজের বাসার বারান্দায় অথবা নিচে খেলা করা শিশুরা গুলিবিদ্ধ হয়ে হতাহত হয়। এরপর 4 আগস্ট দ্বিতীয় দফায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা আসে কারফিউয়ের। কিন্তু পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তা বোঝার ক্ষমতা অনেকেরই ছিল না শুধু শেখ হাসিনার, যার ফলশ্রুতিতে আসে 5 আগস্ট। 4 আগস্ট রাত থেকেই প্রচন্ড উৎকণ্ঠা আর অজানা ভয়ের শঙ্কা ঘিরে ধরেছিল গণভবনকে। নিরাপত্তা বাহিনীর হট্টাকর্তাদের সঙ্গে হাসিনা কয়েক দফায় বৈঠক করেন। ঠিক মধ্যরাতে 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকী, যিনি ওই সময় প্রধানমন্ত্রীকে পদত্যাগের উপদেশ দেন। এতে প্রচন্ড রাগে ফেটে পড়েন শেখ হাসিনা, বলেন যা হবার হবে, কিন্তু আমি ক্ষমতা ছাড়বো না। সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে আরো কঠোর হস্তে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। ঠিক এমন সময়ে পূর্বের অবস্থান থেকে সরে তারিক সিদ্দিকী বিমান বাহিনীর প্রধানকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলেন। সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই শেষ হয়ে যাবে। এই কথায় বিমান বাহিনীর প্রধান ভীষণ রেগে শেখ হাসিনার উদ্দেশ্যে তারিক আহমেদ সিদ্দিকীকে ইঙ্গিত করে বলেন, আপনাকে ডুবিয়েছে এবং আরো ডুবাবে। 4 আগস্ট গ্যাং অফ 4 ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আনিসুল হক এবং সালমান এফ রহমান হাসিনাকে নমনীয় না হতে উস্কাতে থাকেন। 5 আগস্ট অন্য দিনের মতো সেদিনও শেখ হাসিনা ঘুম থেকে ওঠেন ভোরে। চায়ের কাপ হাতে নিয়ে খোঁজ নিলেন পরিস্থিতির। তাকে জানানো হলো সবকিছু পরিকল্পনা মোতাবেক চলছে, শঙ্কিত হবার কিছু নেই। ঢাকার প্রবেশ পথগুলো দিয়ে ছাত্র তো দূরের কথা, একটা পিঁপড়াও ঢুকতে পারবে না, আশ্বস্ত হলেন হাসিনা। কিন্তু সময় যেন দ্রুত বদলে গেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডাক দেয়া লং মার্চ টু ঢাকা কারফিউ ভেঙে গণভবনের দিকে ধেয়ে আসতে লাগলো। সকাল 10টায় 3 বাহিনীর প্রধানের সঙ্গে কালক্ষেপণ না করে বৈঠকে বসলেন শেখ হাসিনা। কে জানতো এটাই হবে তার অফিসিয়াল শেষ বৈঠক। 3 বাহিনীর প্রধানের কাছে গোপন তথ্য, ঢাকার পতন হতে চলেছে। শেখ হাসিনাকে নাগালে পেলে উন্মত্ত ছাত্র জনতার আক্রোশ ভয়ঙ্কর রূপ নেবে। গণভবন গুড়িয়ে দেয়া হবে, তার প্রাণনাশ হবার শঙ্কা প্রবল। বৈঠকে 3 বাহিনীর প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের আইজি আব্দুল্লাহ আল মামুনও। তাকে দেখিয়ে হাসিনা ভৎসনা করে বলেন, ওরা ভালো কাজ করছে, সেনাবাহিনী কেন পারবে না? তখন আইজির সহজ স্বীকারোক্তি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, পুলিশের পক্ষে আর শক্ত অবস্থান ধরে রাখা সম্ভব না, অস্ত্র গোলাবারুদ নেই, ফোর্স টায়ার্ড। এরপর সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে অনুরোধ করেন। রেগে যান তিনি আর বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনেই কবর দিয়ে দাও। কোনোভাবেই কারো কথাই শুনছিলেন না শেখ হাসিনা। তার সাফ কথা, ক্ষমতা ছাড়বেন না, যা হবার হবে। অন্যদিকে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ক্রোধে জনতা ফেটে পড়েছে। যে কোনো সময় গণভবনে হুড়মুড়িয়ে প্রবেশ করতে পারে জনতা। সামরিক বাহিনীর প্রধানদের ভয় ছিল এমনটা হলে কোনোভাবেই শেখ হাসিনাকে বাঁচানো সম্ভব হবে না। তারা দ্বারস্থ হলেন শেখ রেহানার।
বড় বোনকে বোঝালেন, লাভ হলো না। পা জড়িয়ে ধরলেন তিনি অনড়। শেষমেশ ফোন গেল যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের কাছে। পুত্রের কথা শুনলেন মা, রাজি হলেন ক্ষমতা ছাড়তে। ওই সময় শেখ হাসিনার জন্য দেশ ত্যাগ ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই বলেও জানান সামরিক বাহিনীর প্রধানরা। যদিও এর আগেও তাকে বারবার বলা হয়েছিল, হয় ক্যান্টনমেন্টে চলুন নয়তো দেশ ত্যাগ করুন, কিন্তু গো ধরেছিলেন শেখ হাসিনা, কোনোটাই করবেন না। তার মতে ক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই, যা হচ্ছে বাইরের শক্তির মদদে হচ্ছে, যা শুধু জোর খাটিয়েই দমন করা যাবে। শেখ হাসিনার ইচ্ছা ছিল তিনি টুঙ্গিপাড়ায় যাবেন, বাবার কবর শেষবারের মতো জিয়ারত করবেন। কিন্তু টুঙ্গিপাড়া গেলে যদি তার মত বদলে যায়, এই ভয়ে এই প্রস্তাব নাকচ করেন উপস্থিত কর্মকর্তারা। বিটিভিতে শেষ ভাষণও দিতে চান, কিন্তু তাতেও অপারগতা প্রকাশ করেন তারা, কারণ সময় নেই। অনতিবিলম্বে দেশ ছাড়তে হবে। প্রধানমন্ত্রীকে ৪৫ মিনিটের সময় বেঁধে দেওয়া হয়। 4টি ব্যাগ আর বোনকে সঙ্গে নিয়ে গণভবনের মাঠ থেকে হেলিকপ্টারে উঠে যান হাসিনা। দম্ভচূর্ণ ও এক রাশ অসহায়ত্ব নিয়ে বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা। 5ই আগস্টের ঘটনা প্রবাহের জন্য দিল্লি একেবারেই প্রস্তুত ছিল না। তাদের ধারণা ছিল শেখ হাসিনা এই যাত্রায়ও সংকট উতরে যাবেন। কিন্তু যখন আশ্রয়ের জন্য দিল্লিতে ফোন কল যায়, তখন শোরগোল পড়ে যায় দিল্লিতে। ঢাকা থেকে দিল্লিতে পরপর 2টি ফোনেই ভারতের সামরিক আশ্রয় এবং সামরিক বিমানের অবতরণের অনুমতি নিশ্চিত হয়। তবে ভারত শুরু থেকে একটি স্পষ্ট বার্তা দেয়, তাকে ভারতীয় বিমান নয়, বাংলাদেশি সামরিক বিমানেই আসতে হবে, যাতে ভবিষ্যতে তাকে উদ্ধার বা পালাতে সহায়তা করার অভিযোগ না ওঠে। দিল্লির ধারণা ছিল এটি কেবল তৃতীয় কোনো দেশে যাওয়ার আগে একটি স্বল্প সময়ের লে ওভার। কিন্তু যুক্তরাজ্য সহ সম্ভাব্য গন্তব্যগুলো অনুমতি না দেওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায় এবং অস্থায়ী আশ্রয়ই দীর্ঘমেয়াদী অবস্থানের রূপ নেয়। এরপর থেকেই শেখ হাসিনার নিরাপত্তা এবং অবস্থান ব্যবস্থাপনায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। ক্ষমতা আঁকড়ে ধরে রাখার তীব্র আকাঙ্ক্ষা, ভিন্ন মতের প্রতি চরম অসহিষ্ণুতা, শাসক থেকে শোষক হয়ে ওঠা আর নিজের চারপাশে চাটুকারদের রাখা, এ সবই কাল হয়ে দাঁড়ায় শেখ হাসিনার জন্য। জুলাই আন্দোলনের ফলাফল ভিন্ন হতে পারত, নিরীহ সাধারণ মানুষের জীবন না গেলেও পারত, কিন্তু সবই হয়েছে একজন মানুষের অহমিকা আর গোয়ার্তুমির কারণে, যা ইতিহাসের পাতায় বড় বিপর্যয় হিসেবেই লেখা থাকবে।